গল্পস্বল্পে আজ পড়ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে রক্তকেশ সংঘ। ওয়াটসন ঘরে ঢুকতেই হোমস যে ভদ্রলোকের কথা এতক্ষণ গভীর মনোযোগের সঙ্গে শুনছিলেন তা থামিয়ে দিয়ে রক্তকেশী ভদ্রলোককে অনুরোধ করলেন, মিস্টার জাবেজ উইলসন, দয়া করে আপনার কাহিনী আবার প্রথম থেকে বলা শুরু করুন। আমার বন্ধু ডক্টর ওয়াটসন গোড়ার দিকটা শোনেননি বলেই যে এ কথা বলছি তা নয়, কাহিনীটা এতই আশ্চর্য যে আপনার কাছ থেকে এর প্রতিটি খুঁটিনাটি পর্যন্ত শোনার জন্যে আমি উৎসুক হয়ে পড়েছি। আর আমার বন্ধু ডক্টর ওয়াটসনের সাহায্য ও সহযোগিতার আমি অনেক মামলায় যথেষ্ট সাহায্য লাভ করেছি। আপনার এই ব্যাপারেও নিশ্চয়ই ইনি আমায় প্রচুর সাহায্য করতে পারবেন। মিস্টার উইলসন তখন কোটের ভেতরের পকেট থেকে একটা নোংরা কোঁকড়ানো খবরের কাগজ বার করলেন। কাগজটা হাঁটুর উপর সমান করে ফেলে মাথা ঝুঁকিয়ে তিনি বিজ্ঞাপনের স্তম্ভগুলো দেখতে লাগলেন। আর এই সুযোগে ওয়াটসন ভদ্রলোককে লক্ষ্য করলেন এবং বন্ধুর ধরনে তার পোশাক ও আকৃতি থেকে তার সম্বন্ধে কিছু আন্দাজ করতে চেষ্টা করছিলেন। হোমসের চঞ্চল দৃষ্টিও ওয়াটসনের মতো বিশ্লেষণের ব্যাপারে তৎপর হয়ে উঠল। ওয়াটসনের সপ্রশ্ন দৃষ্টি লক্ষ্য করে একটু হেসে তিনি মাথা নেড়ে বললেন, ভদ্রলোক কিছুকাল জন্মজুরের কাজ করেছেন, নস্যি নেন, রাজমিস্ত্রির কাজ করেছেন, চীনে ছিলেন এবং বর্তমানে প্রচুর লেখালেখির কাজ করছেন। চমকে উঠলেন মিস্টার উইলসন তর্জনী কাগজটায়, কিন্তু তার চোখ তখন হোমসের উপর নিবদ্ধ। বললেন, কি করে আপনি এত সব কথা জানতে পারলেন মিস্টার হোমস? হোমস মৃদু স্বরে বললেন, আপনার হাতেই সব কিছু বলে দিচ্ছে। আপনার ডান হাতটা বা হাতের চেয়ে এক সাইজের বড়। এ হাতে আপনি বেশি কাজ করেছেন বলেই এ হাতের মাংসপেশিগুলো বেশি পুষ্ট। আপনার নস্যি নেওয়া বা রাজমিস্ত্রির কাজের কথা বলে আপনাকে লজ্জা দিতে চাই না, বিশেষ এই কারণে যে আপনার সমিতির কড়া নিষেধ সত্ত্বেও আপনি ওই ধরনের ব্রেস্ট পিন ব্যবহার করে থাকেন। মিস্টার উইলসন বললেন, হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম বটে। আচ্ছা, আর লেখালেখির ব্যাপারটা? হোমস বললেন, আপনার জামার ডান হাতটার নিচে দিকে 5 ইঞ্চি অত চকচকে আর বা হাতটায় কনুয়ের কাজটা যেটা ডেস্কের উপর ভর করে থাকে সেখানকার ওই কালো দাগ। মিস্টার উইলসন আশ্চর্য হয়ে বললেন, আর চীনদেশ? মিস্টার হোমস বললেন, আপনার ডান কবজির ঠিক ওপরে যে মাছের ট্যাটু আঁকা, একমাত্র চীন দেশেই তা সম্ভব। মাছের আশে ওই নরম গোলাপি রঙের কাজ চীনের বৈশিষ্ট্য। তার উপরে আপনার ঘড়ির চেনের ওই চীনে মুদ্রাটা ব্যাপারটা আরও সহজ করে দিয়েছে। হো হো করে জোরে হেসে উঠলেন মিস্টার জাবেজ উইলসন। বললেন, ও, এমনটি কখনো ভাবতেই পারিনি মিস্টার উইলসন। হোমস বললেন, বিজ্ঞাপনটা খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, পেলাম বলে তিনি তার মোটা লাল আঙ্গুল দিয়ে স্তম্ভটার মাঝামাঝি একটা জায়গা দেখিয়ে দিলেন। এই নিন, এই থেকেই সমস্ত ব্যাপারটার সূত্রপাত। আপনি নিজেই পড়ে নিন ডক্টর ওয়াটসন। ওয়াটসন কাগজটা নিয়ে পড়তে শুরু করলেন। রক্তকেশ সংঘের প্রতি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লেবানন নিবাসী এজেকিয়া হপকিন্সের উইল অনুযায়ী এখন আর একটা পদ খালি হলো। এর ফলে উক্ত সংঘের এক সদস্যকে নামমাত্র কাজের জন্য সপ্তাহে 4 পাউন্ড বেতনে বহাল করা হবে। 21 বছরের অধিক সুস্থ দেহ মনের অধিকারী যে কোনো রক্তকেশ ব্যক্তি এজন্য আবেদন জানাতে পারেন। 7 নং পোপসকোট, ফ্লিট স্ট্রিট। এই ঠিকানায় লীগের অফিসে সোমবার বেলা 11টার সময় ডান কান রসের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করুন। মুচকি হেসে হোমস চেয়ারের মধ্যে দুলে দুলে উঠলেন। বললেন, ব্যাপারটাকে নিতান্ত গতানুগতিক বলা চলে কি মিস্টার উইলসন? এবার একেবারে গোড়া থেকে শুরু করুন। আপনার কথা, আপনার পরিবারের কথা বলুন, আর বলুন এই বিজ্ঞাপনের ফলে আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। ওয়াটসন, তুমি কাগজটার নাম আর তারিখটা আগে নোট করে নাও তো। ওয়াটসন লিখে নিলেন 27 এপ্রিল 1890, তারিখের মর্নিং ক্রনিকল, ঠিক 2 মাস আগের তারিখ। হোমস বললেন, বেশ, তারপর কি হলো মিস্টার উইলসন?
উইলসন পুনরায় বলতে শুরু করলেন, ওই তো যা বলছিলাম আর কি, শহরের কাছাকাছি আমার একটা বন্ধকি তেজারতির দোকান আছে। বড়সড় ব্যাপার নয় কিছু, এবং আজকাল এ থেকে খরচ কুলিয়ে কিছুই বাঁচাতে পারি না। আগে 2 কর্মচারী রাখতাম, কিন্তু এখন একজনের বেশি আর রাখতে পারি না। আর সেই একজনকে রাখাও আমার পক্ষে কঠিন হতো যদি এই লোকটা কাজ শেখার জন্য অর্ধেক মাইনেতে রাজি না হতো। ছেলেটির নাম ভিনসেন্ট স্পল্ডিং, আর খুব যে অল্প বয়স্ক তাও নয়। ছেলেটি খুব চালাক চতুর না হওয়ায় আমার পক্ষে ভালোই হয়েছে, কারণ আমি জানি আমি ওকে যা দিই তার দ্বিগুণ মাইনের কাজ ও জোগাড় করতে পারে। কিন্তু ও যখন সন্তুষ্ট আর আপত্তি যখন করছে না, তখন শুধু শুধু কেন খুঁচিয়ে ঘা করব? আর হ্যাঁ, ওর ফটো তোলার নেশা আছে, আর মাটির নিচের অন্ধকার ঘরে সেই ছবি ডেভেলপ করে। এছাড়া কোনো বদনেশা নেই। সে আর 14 বছরের একটি মেয়ে নিয়ে বিপত্নিক ও নিঃসন্তান আমি শান্তিতেই দিন কাটাই। মেয়েটি রান্নাবান্না করে, ঝাড়পোছের কাজ করে, মোটামুটি সম্মানের সঙ্গেই কাটাচ্ছিলাম আমি। আজ থেকে ঠিক 2 মাস আগে সমস্যা শুরু হলো, ওই বিজ্ঞাপনটা থেকে। এই যে কাগজটা, এটা নিয়ে স্পল্ডিং অফিসে এলো। বলল, মিস্টার উইলসন, আহা, আমার চুলটা যদি লাল হতো। এই তো দেখুন না বিজ্ঞাপনটা, রীতিমতো লাভের চাকরি। আর আমার ধারণা যত লোক ওদের দরকার তত দরখাস্ত ওরা পাচ্ছে না। চুলের রং যদি পাল্টাতে পারতাম তাহলে দিব্যি চাকরিটা জোগাড় করতে পারতাম। আমি অবাক হতেই সে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল, শোনেননি কখনো রক্তকেশ সংঘের কথা? আমি বললাম, কই না তো। কি আশ্চর্য, স্পল্ডিং বলল, আপনি নিজেই যে এক কাজের জন্য উপযুক্ত প্রার্থী। বছরে 200 পাউন্ডের মতো দেবে, কিন্তু কাজ অতি সামান্য, আর এতে করে অন্য কাজেরও অসুবিধা হবে না। যতদূর শুনেছি এজেকিয়া হপকিন্স তিনি ছিলেন নিজে লাল চুলের, আর লাল চুলের মানুষের প্রতি তার দারুণ সহানুভূতি। নির্দেশ দিয়ে গিয়েছিলেন ওই সম্পত্তির সুদ থেকে লাল চুলো মানুষদের যেন সাহায্য করা হয়। শুনেছি মাইনে যেমন চমৎকার আর কাজও তেমনই যৎসামান্য। মিস্টার উইলসন বলছিলেন, কোটি কোটি লাল চুলো মানুষরা তো দরখাস্ত করবে। স্পল্ডিং বলল, আপনি যত ভাবছেন আসলে কিন্তু তত দরখাস্ত আসছে না, কারণ দরখাস্ত যে করবে তাকে হতে হবে বয়স্ক আর লন্ডনবাসী। লন্ডনেই তিনি ব্যবসা করে টাকা করেছিলেন বলেই তার এই লন্ডনবাসীদের প্রতি কৃতজ্ঞতা। আরও শুনেছি চুল হালকা লাল, ঘোর লাল বা অন্য কোনো রঙের হলে চলবে না, একেবারে জলজলে আগুনের মতো রঙের হওয়া চাই। আপনি যদি দরখাস্ত করেন তাহলে অবশ্যই চাকরিটা পেয়ে যাবেন। মিস্টার উইলসন বললেন, মিস্টার হোমস, দেখছেনই তো আমার মাথার চুল খুবই উজ্জ্বল বর্ণের লাল। তাই স্পল্ডিংকে নিয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলে হাজির হলাম। গিয়ে দেখি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম শহরের সব অঞ্চল থেকে যত মানুষের মাথার চুলের লালের আভাস আছে সবাই বিজ্ঞাপন দেখে এসেছে। সমস্ত ফ্লিট স্ট্রিট লাল চুলো মানুষে ঠাসা। সারা পোপস কোর্ট মনে হচ্ছে যেন একটা কমলা লেবুর দোকান। স্পল্ডিং আমাকে ঠেলে ভিড়ের মধ্যে অফিসে ঘরে নিয়ে এলো। গোড়া 2 কাঠের চেয়ার আর একটা টেবিল, এছাড়া আর কিছুই সেখানে নেই। সেই টেবিলের পেছনে রক্তকেশ ছোটোখাটো একটি মানুষ বসে বসে সাক্ষাৎকার নিচ্ছিল। আমার পালা আসতেই আর আমাকে দেখেই মনে হলো আমাকে যেন তার একটু বেশি পছন্দ হয়েছে। স্পল্ডিং আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, উনি হলেন মিস্টার জাবেজ উইলসন, ইনি লিগের কাজ নিতে রাজি আছেন। ভদ্রলোক মন্তব্য করলেন, হ্যাঁ, যা চাইছিলাম তা ঠিক ঠিক ওর মধ্যেই রয়েছে। তিনি চেয়ার থেকে উঠে এক পা পিছিয়ে গিয়ে মাথাটা এক পাশে হেলিয়ে এমনভাবে আমার চুলের দিকে তাকালেন যে আমার বেশ লজ্জা হচ্ছিল তখন। তারপর হঠাৎ সামনে ঝুঁকে পড়লেন, সজোরে আমার হাত চেপে ধরে আমার সফলতার জন্য আমায় অভিনন্দন জানালেন। তারপর আমার চুল টেনে আর রোগড়ে পরচুল বা রং করা চুল কিনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিচে চিৎকার করে তা জানিয়ে দিলেন। আমাদের লোক নেওয়া হয়ে গেছে। নিচ থেকে কতগুলি হতাশার স্বর শোনা গেল। সবাই যে যার মতো চলে গেল। ভদ্রলোক তখন নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম ডানকান রস, মহান হিতৈষী মার্কিন ভদ্রলোকের পেনশনভুকদের একজন। আপনি কি বিবাহিত মিস্টার উইলসন? মানে আপনার সংসার আছে?
আমি বললাম, না। কথাটা বলতেই মিস্টার রস যেন একটু দমে গেলেন। গম্ভীরভাবে বললেন, তাহলে তো মুশকিল হলো দেখছি। গচ্ছিত টাকাটা শুধু লালচুলো মানুষের সাহায্য ও উন্নতির জন্য নয়, তাদের বাঁচিয়ে রাখার জন্যও নয়। অত্যন্ত দুঃখের বিষয়, আপনি অবিবাহিত। এই কথায় মিস্টার হোমস আমার মুখটা ঝুলে পড়ল মনে হলো। আমার চাকরিটা তাহলে হলো না? কিন্তু কয়েক মিনিট চিন্তার পর তিনি জানালেন যে আমাকে দিয়ে চলবে। অন্য কারোর বেলায় এটা মারাত্মক বাধা হয়ে দাঁড়াতো, কিন্তু আপনার মাথার চুলের যা রং, তাতে আমাদের এই ব্যাপারটা নিয়ে অত কড়াকড়ি না করলেও চলবে। কবে থেকে আপনি এই নতুন কাজে যোগ দিতে পারবেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ, চাকরির প্রধান শর্ত হলো 10টা থেকে 2টো পর্যন্ত অফিসে থাকতে হবে, উইলের শর্ত অনুযায়ী। তা যদি না পারেন তাহলে আপনার চাকরি থাকবে না। দিনে তো মাত্র 4 ঘন্টার চাকরি, আর আপনার তেজারতির ব্যবসা তো সন্ধ্যাবেলায়। তাই বোধহয় আপনার কাজ হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নকল করা। ওর প্রথম খণ্ডটা ওই ছাপাখানায় ছাপা হচ্ছে। কালি, কলম, ব্লোটিং পেপার সব আপনি আনবেন। আমরা শুধু দেব এই টেবিল আর এই চেয়ারটা। পারবেন কাল থেকে আসতে? আমি ছোট করে বললাম, পারবো। বিদায় নিয়ে আমি আর আমার কর্মচারী স্পল্ডিং বেরিয়ে এলাম। পরদিন 1 পেনির 1 বোতল কালি আর একটা পালকের কলম আর 7 দিস্তা ফুল স্ক্যাপ কাগজ নিয়ে পোপস কোর্টে হাজির হলাম। মিস্টার ডানকান রস আমাকে এই অক্ষর থেকে কাজে লাগিয়ে চলে গেলেন। আর কিছুক্ষণ পরপরই ফিরে এসে আমার কাজ দেখতে লাগলেন। 2টো বাজতে তিনি আমায় বিদায় দিলেন এবং যেটুকু কাজ করেছি তার প্রশংসা করলেন। আমি বেরিয়ে যেতে অফিস ঘরটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। মিস্টার হোমস, দিনের পর দিন এরকমভাবেই চলল, আর শনিবার 4 পাউন্ড করে পেতে লাগলাম। 8 সপ্তাহ এভাবেই কেটে গেল। ইতিমধ্যে আমার লেখা এগিয়েছে আর্চারি, আর্মার আর অ্যাটিকা পর্যন্ত, এবং আমার মনে হয় কেটে গেলে অচিরেই এ শেষ করে বিতে পড়তে পারবো খুব শীঘ্রই। প্রায় একটা শেলফ আমার লেখায় ভরে উঠেছে। হঠাৎ আজ কাজ করতে গিয়ে দেখি অফিসের সামনের দরজাটা বন্ধ আর তালা লাগানো, আর দরজার মাঝখানে ওই চৌকো পিসবোর্ডটা লাগানো। এই যে সেটা, নিজেই পড়ে দেখুন। রক্তকেশ সংঘ উঠিয়ে দেওয়া হলো 9 অক্টোবর 1890। সংক্ষিপ্ত ঘোষণাটা পড়তে পড়তে আর তার পেছনের দুঃখিত মানুষটিকে পর্যবেক্ষণ করতে করতে হোমস আর ওয়াটসন হো হো করে প্রচণ্ড হাসিতে ফেটে পড়লেন। মিস্টার উইলসন করুণ কণ্ঠে বললেন, ব্যাপারটা মজার কিনা না আমাকে নিয়ে মজা করা ছাড়া আর যদি কিছু আপনাদের করার না থাকে তাহলে চললাম অন্য কোথাও। না না, তা নয়। এই বলে হোমস ভদ্রলোককে আবার চেয়ারে বসিয়ে দিলেন। আপনার এই মামলা আমি নিলাম। একটা নতুন ধরনের মামলা এটা। আর কিছু যদি মনে না করেন তাহলে বলি, খানিকটা হাসির খোরাক আছেই এর মধ্যে। আচ্ছা, পিসবোর্ডটা পেয়ে তখন কি করলেন আপনি? আমি তো ভয়ানক চমকে গেলাম। তখন আমি বাড়িওয়ালা, আশেপাশের অফিসগুলো এবং কয়েকজন লোককে জিজ্ঞাসা করে জানলাম রক্তকেশ সংঘ সম্বন্ধে তারা কিছুই জানে না, নামও শুনিনি। আর ডানকান রস সম্বন্ধে জিজ্ঞাসা করাতে সকলে একই কথা বললেন, ও নামও তারা এই প্রথম শুনছেন। আর ওই 4 নম্বরের ভদ্রলোকটি, মানে অলিসিটর উইলিয়াম মরিস, এরও কোনো পাত্তা পেলাম না। তিনি নিজের ঘর যতদিন গুছানো না হয় ততদিনের জন্য তিনি আমার ঘরটা ব্যবহার করছিলেন। কাল থেকে তারও দেখা নেই। তার নতুন অফিসের যে ঠিকানা তিনি দিয়েছিলেন 17 নং কিং এডওয়ার্ড স্ট্রিট, সেখানে গিয়ে দেখলাম সেটা একটা কৃত্রিম নিক্যাপের কারখানা। উইলিয়াম মরিস বা ডানকান রস বলে নাম সেখানের কেউ শোনেনি। তখন নিরুপায় হয়ে বাড়ি ফিরে এসে আমার কর্মচারী স্পল্ডিংকে সব কথা বললাম। সে কিছু বলতে পারল না, শুধু বলল অপেক্ষা করলে হয়তো ডাক মারফত কিছু জানতে পারি। কিন্তু তাতে আর কি লাভ হবে বলুন? তাই কোনো কিছু বুঝে না পেয়ে যখন শুনলাম গরিব মানুষদের আপনি বিপদে উপদেশ দিয়ে সাহায্য করেন, তাই সোজা আপনার কাছে চলে এলাম। হোমস বললেন, খুব বুদ্ধিমানের কাজ করেছেন। আপনার এই মামলা অত্যন্ত উল্লেখযোগ্য এবং খুশি মনেই আমি তা গ্রহণ করছি। আচ্ছা, প্রথমে বলুন তো, স্পল্ডিং আপনার ওখানে কতদিন কাজ করছে?
ওর সম্বন্ধে যা জানেন বলুন। মিস্টার উইলসন বললেন, বিজ্ঞাপন দেখে প্রায় 1 মাস হলো ও আমার কাছে আছে। অনেকেই চাকরির জন্য এসেছিল, কাজের লোক বলে মনে হওয়ায় ওকেই 10-12 জনের মধ্যে বেছে নিয়েছিলাম। তাছাড়া অমন সস্তায়, মানে প্রায় অর্ধেক বেতনে লোক পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর ও খুব চটপটে, বেটে মজবুত ধরনের। মুখে দাড়ি গোঁফ কিছুই নেই, যদিও তার বয়স হবে অন্তত 30। কপালে অ্যাসিডে পোড়া সাদা দাগ। উত্তেজিত হয়ে হোমস চেয়ারের উপর উঠে বসলেন। বললেন, সেরকমই আন্দাজ করেছিলাম। আচ্ছা, তার কান কি দুল পড়বার জন্য বেঁধানো লক্ষ্য করেছেন? উইলসন বলল, হ্যাঁ, ও বলে সে যখন ছেলে মানুষ তখন একজন বেদে তার কান বিধিয়ে দিয়েছিল। গভীর চিন্তায় ডুবে চেয়ারে বসে পড়ে হোমস। বললেন, এখনও সে আপনার ওখানে কাজ করছে? আগে হ্যাঁ, এই তো তাকে রেখে আসছি। হোমস বললেন, আজ শনিবার, সোমবারের মধ্যে আশা করি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আগন্তুক চলে যেতে হোমস বললেন, কি বুঝলে ওয়াটসন? ওয়াটসন বললেন, কিচ্ছু না, অত্যন্ত রহস্যঘন ব্যাপার বলে মনে হচ্ছে। হঠাৎ হোমস কিছুক্ষণ চিন্তায় ডুবে যাবার পর লাফিয়ে উঠে চেয়ার থেকে। মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন। বললেন, আজ বিকেলে সারা সেটের বাজনা আছে সেন্ট জেমস হলে, যাবে আমার সঙ্গে? ওয়াটসন বললেন, আজ আমার বিশেষ কাজ নেই। হোমস বললেন, তাহলে এসো, টুপি পরো, বেরিয়ে পড়ি। প্রথমে একটু শহরে যাব, পথে লাঞ্চ সেরে নেওয়া যাবে কেমন? পাতাল রেলে চড়ে হোমসরা আলভার্স গেট পর্যন্ত গেলেন। সেখান থেকে খানিকটা হেঁটে পৌঁছলেন এই অদ্ভুত ঘটনার কেন্দ্র, শ্যাক্স কোবার্গ স্কোয়ারে। কিছুক্ষণ হেঁটে একটা কোণের বাড়িতে গিল্টি করা বল আর একটা তামাকে বোর্ডে সাদা অক্ষরে লেখা জাবেজ উইলসন। কথাটা থেকে চিনলাম রক্তকেশ মক্কেলটির ব্যবসায়ের জায়গাটা। সেটার সামনে হোমস মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে খুব ভালো করে দেখলেন। তার 2 চোখ জলজল করে উঠল। তারপর ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে এলেন খানিকটা, তীক্ষ্ণ দৃষ্টিতে বাড়িগুলো লক্ষ্য করতে করতে। তারপর পুনরায় ফিরে এসে থামলেন। তারপর বাঁধানো রাস্তার ওপর বার 2-3 খুব জোরে লাঠি ঠুকে তিনি দরজার কাছে গিয়ে শব্দ করলেন। সঙ্গে সঙ্গে দাড়ি গোঁফ কামানো এক অল্পবয়স্ক মানুষ এসে দরজা খুলে দিল। চেহারায় বুদ্ধির ছাপ স্পষ্ট। বলল, সে ভিতরে আসুন। ধন্যবাদ, হোমস বললেন। আমি শুধু জানতে চাইছিলাম এখান থেকে স্ট্রিটে কিভাবে যাওয়া যায়। ছেলেটি চটপট উত্তর দিল, ডান দিকে 3টি মোড়, বাঁদিকে 4। হোমস ওয়াটসনকে বললেন, ওর প্যান্টের হাঁটুতে যা দেখব আশা করেছিলাম ঠিক তাই দেখলাম। চলো এবার পেছন দিকের রাস্তাগুলো একটু ঘুরে ফিরে দেখি। শ্যাক্স কোবার্গ স্কোয়ার থেকে বেরিয়ে মোড় ফিরতেই রাস্তার বাড়ির ঘরের দিকে তাকিয়ে হোমস এই রাস্তার বাড়িগুলো কোনটার পর কোনটা তার একটা হিসেব নিলেন। মনে মনে বললেন, ওই হলো মর্টিমারের তামাকের দোকান, ওই ছোট্ট খবরের কাগজের দোকান, ওই সিটি অ্যান্ড সাবাবার্ন ব্যাংকের কোবার্গ শাখা, ওই হলো নিরামিষ খাওয়ার হোটেল, আর এই হলো ম্যাকফারলেনের গাড়ি তৈরির ডিপো। তারপরেই আমরা পরের ব্লকটায় গিয়ে পড়েছি। আমাদের কাজ শেষ। হোমস বললেন, এবার চলো সেন্ট জেমস হলে বাজনা শুনতে। সেই অপরাহ্নে তাকে সেন্ট জেমস হলে সঙ্গীতের মধ্যে ওভাবে ডুবে থাকতে দেখে ওয়াটসনের মনে হলো তার বন্ধুর প্রতিদ্বন্দ্বীর উপর হয়তো কোনো অমঙ্গল ঘনিয়ে আসছে। কারণ এরকমটা তাকে বহুবার যখন দেখা গেছে, পরক্ষণেই তিনি শত্রু শিকারে মেতে উঠেছেন। সেন্ট জেমস হল থেকে বেরিয়ে আসতে আসতে তিনি বললেন, ডাক্তার, তুমি তো এখন বাড়ি যাবে, তাই না? ওয়াটসন বললেন, হ্যাঁ, গেলে মন্দ হয় না। হোমস বললেন, আমার এখন একটা কাজ আছে, কয়েক ঘন্টা সময় তাতে লাগবে। জানো, কোবার্গ স্কোয়ারের এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক মস্ত অপরাধের ষড়যন্ত্র চলছে এবং আমার ধারণা সময় থাকতে আমরা তাকে বাধা দিতে পারবো। কিন্তু আজ শনিবার হয়ে ব্যাপারটা একটু ঘোরালো হয়ে উঠল। আজ রাতে তোমার সাহায্য চাই। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কটার সময়? হোমস বললেন, তুমি অবশ্যই রাত 10টার মধ্যে বেকারি স্ট্রিটে চলে আসবে। আর শোনো, এ কাজে হয়তো বিপদের সম্ভাবনাও আছে, তাই সঙ্গে তোমার মিলিটারি রিভলভারটাও এনো। প্রায় 9:30 নাগাদ
ওয়াটসন বেকার স্ট্রিটের হোমসের ঘরে ঢুকতে গিয়ে দেখলেন বন্ধুবর দুজন লোকের সঙ্গে সোৎসাহে কথা বলছেন। তাদের একজন ওয়াটসনের চেনা, পিটার জোন্স, পুলিশের কর্মচারী। অপর ব্যক্তিটির মুখ লম্বা, সরু, বিষাদ মাখা, খুব ঝকঝকে মাথার টুপি আর বেজায় আভিজাত্য মাখা ফ্রককুট। বাহ, এই তো দল পুরো হলো। জ্যাকেটটায় বোতাম লাগাতে লাগাতে আর ভারী শিকারের চাবুকটা তাক থেকে তুলে নিতে নিতে হোমস বললেন, ওয়াটসন, স্কটল্যান্ড ইয়ার্ডের জোন্সকে নিশ্চয়ই তুমি চেনো। মিস্টার মেরিওয়েদারের সঙ্গে আলাপ করিয়ে দিই। আজ রাতের অভিযানে তিনিও আমাদের সঙ্গী হচ্ছেন। রাত 10টা বেজে গেল। এবার আমাদের বেরিয়ে পড়া দরকার। প্রথম গাড়িটায় মিস্টার জোন্স ও মিস্টার মেরিওয়েদার উঠুন। দ্বিতীয় গাড়িটায় ওয়াটসন ও হোমস উঠলেন। এই লম্বা পথ পাড়ি দেওয়ার সময় শার্লক হোমস বিশেষ কথাবার্তা বললেন না। হেলান দিয়ে বসে বিকেলে শোনা বাজনার সুরে গুনগুন করে চললেন। গ্যাসের আলো জ্বালা অসংখ্য আঁকাবাঁকা পথ দিয়ে হোমসদের গাড়ি চলল। শেষ পর্যন্ত ফ্যারিংটন স্ট্রিটে গিয়ে সকলে পৌঁছলেন। এসে পড়েছি, বললেন হোমস। এই মেরিওয়েদার ভদ্রলোক হলেন এক ব্যাংকের ডিরেক্টর। এ ব্যাপারে ওর ব্যক্তিগত স্বার্থ আছে, আর ভেবে দেখলাম জোন্সকেও সঙ্গে নেওয়া ভালো। কাজের বেলায় একেবারে অপদার্থ লোক হলেও খারাপ নয়। আর একটা মস্ত গুণ আছে ওর, সেটা হলো এই যে বুলডগের মতোই ওর সাহস, আর একবার কাউকে নাগালের মধ্যে পেলে পিছনে জোকের মতো লেগে থাকতে পারে। এই যে এসে পড়লাম, ওরা আমাদের জন্য অপেক্ষা করছেন। সকালবেলায় যে ভিড়ের জায়গায় ওয়াটসন ও হোমস এসেছিলেন সেখানেই এখন হাজির সকলে। গাড়ি দুটো ছেড়ে দেওয়া হলো। মিস্টার মেরিওয়েদারের নেতৃত্বে একটা সংকীর্ণ পথ ধরে খানিকটা এগিয়ে পাশের একটা দরজা দিয়ে সকলে প্রবেশ করলেন। দরজাটা খুলছিলেন মিস্টার মেরিওয়েদার। ভিতরে একটা ছোট্ট করিডোর, সেই করিডোরের শেষে খুব ভারী একটা লোহার গেট। এই দরজাটা খোলা হলে দেখা গেল এক সারি পাথরের সিঁড়ি পাকিয়ে পাকিয়ে নিচে নেমে গেছে। এই সিঁড়ির শেষে একটা মজবুত গেট। মিস্টার মেরিওয়েদার থেমে দাঁড়িয়ে একটা লণ্ঠন জ্বালালেন। তারপর তার সঙ্গে একটা অন্ধকার সোদা গন্ধ পথ ধরে খানিকটা এগিয়ে যাবার পর আবার একটা দরজা। তার ভেতর দিয়ে যেখানে গিয়ে পৌঁছানো গেল সেটা একটা প্রকাণ্ড ভল্ট বা মাটির নিচের ঘর। সেই ঘর ভর্তি কেবল বিরাট বিরাট বাক্স আর ক্রেট। উপর দিক থেকে এখানে আপনাদের বিশেষ ভয় নেই। লণ্ঠনটা তুলে ধরে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে হোমস বললেন, আর মিস্টার মেরিওয়েদারকে একটু চুপ করে শান্ত হয়ে বসতে বললেন। তারপর মেঝের উপর হাঁটু গেড়ে বসে লণ্ঠন আর আতস কাছ দিয়ে পাথরের জোরগুলো খুব মন দিয়ে পরীক্ষা করতে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই উঠলেন তিনি। আতস কাছটা পকেটে রেখে দিলেন। বললেন, অন্তত 1 ঘন্টা সময় এখনও আমাদের আছে, কারণ মিস্টার উইলসন ভালোভাবে ঘুমিয়ে না পড়া পর্যন্ত ওরা কিছু করতে পারবে না। তারপর কিন্তু আর ওরা একটুও সময় নষ্ট করবে না, কারণ যত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবে তত বেশি পালাবার সময় পাওয়া যাবে। ডাক্তার, তুমি নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করতে পেরেছ যে আমরা এখন লন্ডনের এক প্রধান ব্যাংকের ভল্টের মধ্যে। মিস্টার মেরিওয়েদার হচ্ছেন এই ব্যাংকের ডিরেক্টরদের সভাপতি। তিনি বলতে পারবেন কেন লন্ডনের সবচেয়ে দুঃসাহসী অপরাধীরা এই ভল্টের ব্যাপারে এত উৎসাহ প্রকাশ করছে। ডিরেক্টর ফিসফিস করে বললেন, এ হলো ফরাসি সোনা, এর উপর হামলা হতে পারে। অনেকবার আমাদের এ বিষয়ে সাবধান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কয়েক মাস আগে আমাদের আর্থিক অবস্থা মজবুত করার প্রয়োজন হওয়ায় আমরা 30,000 নেপোলিয়ন ব্যাংক অব ফ্রান্স থেকে ধার নিই। পরে কথা প্রকাশ হয়ে পড়ে যে টাকার বান্ডেল আমাদের খোলবার প্রয়োজন হয়নি, এবং এখনও তা আমাদের ভল্টেই রয়ে গেছে। যে ক্রেটটার উপর আমি বসে, তার ভেতরে শীষের পাতে খাজে খাজে 2000 নেপোলিয়ন বান্ডিল করা আছে। কোনো ব্যাংকের একটি শাখায় যত সোনা মজুদ রাখার রেওয়াজ আমাদের এখানে আছে তার অনেক বেশি, তাই এ বিষয়ে খানিকটা দুর্ভাবনা আছে। হোমস বললেন, এই দুর্ভাবনা খুবই স্বাভাবিক। বেশ, এবার আমাদের ব্যবস্থাটা করতে হয়। আমার মনে হচ্ছে ঘণ্টাখানেকের মধ্যেই কিছু একটা ঘটে যাবে। মিস্টার মেরিওয়েদার, ইতিমধ্যে আমরা ওই কালচে লণ্ঠনটার উপর স্লাইড চাপা দেব। আমরা অন্ধকারে বসে থাকব। 1 প্যাকেট তাস আমি পকেটে করে এনেছি, কারণ আমি ভেবেছিলাম যে আমরা তো 4 জন আছি।
হয়তো আপনার এক হাত তাস খেলার সুযোগ জুটে যেতেও পারে, কিন্তু শত্রুর প্রস্তুতির যেরকম অগ্রগতি হয়েছে দেখছি, তাতে আর আলো জ্বালাতে সাহস হচ্ছে না। প্রথমে ঠিক করে নিয়ে আমরা কোথায় থাকব। অত্যন্ত দুঃসাহসী ওরা, এবং যদিও এক্ষেত্রে আমাদের খানিকটা সুবিধা আছে, তাহলেও সাবধান না হলে হয়তো ওরা কিছু অনিষ্ট করে বসতে পারে। আমি এই ক্রেটের পেছনে দাঁড়াচ্ছি, আপনারা সকলে যে যার ক্রেটের পেছনে লুকিয়ে পড়ুন। যখনই ওগুলোর ওপর আলো ফেলবে সঙ্গে সঙ্গে সবাই কাছে চলে আসবেন। ওরা যদি গুলি ছোড়ে, তুমিও গুলি ছুটতে ইতস্তত করো না, ওয়াটসন। রিভলভারটা বাগিয়ে ধরে ওয়াটসন কাঠের বাক্সটার পেছনে গুড়ি মেরে বসে রইলেন। হোমস লণ্ঠনের সামনে স্লাইডটা লাগিয়ে দিতেই চারদিক থেকে একেবারে অন্ধকার হয়ে গেল। হোমস ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, পালাবার পথ ওদের একটাই, শ্যাক্সকোবার্গ স্কোয়ারের সেই বাড়িটা দিয়ে। যা বলেছি তা করেছ তো জোন্স? জোন্স বলল, সামনে দরজায় একজন ইন্সপেক্টর আর দুজন সশস্ত্র পুলিশ তাদের অপেক্ষায় রয়েছে। হোমস ফিসফিস করে বললেন, তাহলে দুটো পথই বন্ধ হলো। এবার আমাদের চুপচাপ অপেক্ষা করতে হবে। প্রায় 1.25 ঘন্টা কেটে গেল। হঠাৎ একটা আলো পড়ল। মেঝের উপর প্রথমে শুধু একটা ফ্যাকাশে আভা দেখা গেল, ক্রমে সেটা লম্বা হতে হতে একটা হলদে আলোর রেখার মতো হয়ে উঠল, আর তারপরেই কিছুমাত্র আভাস না দিয়ে বা শব্দ না তুলে একটা গর্ত যেন ফুটে উঠল, আর একটা হাত দেখা দিল। সাদা একটা হাত, কতকটা মেয়েদের হাতের মতো। 1 মিনিটের কিছু বেশি সময় ধরে হাতটা মেঝের উপর উঁচু হয়ে রইল। আঙ্গুলগুলো নড়তে থাকলো। তারপর যেমন আচমকা দেখা দিয়েছিল তেমনি আবার হাতটা সরে গেল। আবার সব তেমনি অন্ধকার। ফাটলের ভিতর দিয়ে যেটুকু আলোর রেখা দেখা দিচ্ছিল সেটুকু ছাড়া। হঠাৎ প্রচুর শব্দ করে একটা বড় সাদা পাথর উল্টে গেল। একটা চৌকো গর্ত দেখা দিল। একটা লণ্ঠনের আলো সেখান দিয়ে উপরে উঠে আসছে। তারপর ওই গর্তের একধারে একটা পরিষ্কার ছেলে মানুষের মতো মুখ উকি দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকালো। তারপর গর্তের দুদিকে দুহাতের ভর দিয়ে কাঁধ থেকে কোমর পর্যন্ত উঁচু হয়ে উঠল। শেষ পর্যন্ত সে একটা হাঁটুও গর্তের উপর রাখল, এবং পর মুহূর্তেই সে গর্তের উপর উঠে দাঁড়ালো আর তার মতো আরেকজন হালকা মানুষকে টেনে তুলল। লোকটার মুখ ফ্যাকাশে, মাথায় খুব লাল রঙের চুল। ফিসফিস করে সে বলল, বেলটা আর থলিগুলো এনেছ তো? কি সর্বনাশ! লাফাও আর্চি, পালাও পালাও, আমি ঠিক ব্যবস্থা করব। ততক্ষণে এক লাফে এগিয়ে এসে শার্লক হোমস লোকটার জামার কলার চেপে ধরেছিলেন। দ্বিতীয় লোকটা গর্তটা দিয়ে ডুব মারল। জোন্স লোকটার জামা ধরে টানতে টানতে জামা ছিঁড়ার শব্দ কানে আসলো। একটা রিভলভারের নলের ওপর আলোটা ঝলসে উঠতেই হোমসের চাবুকের এক ঘা তার কবজিতে পড়তেই রিভলভারটা সশব্দে পাথরের মেঝের উপর পড়ে গেল। বৃথা চেষ্টা জন ক্লে, শান্ত স্বরে হোমস বললেন, আর তোমার কোনো আশাই নেই। তাই দেখছি, অদ্ভুত ধীরভাবে সে বলল। তবে আমার সঙ্গী নিশ্চয়ই ঠিক আছে, যদিও দেখছি তার পোশাকের খানিকটা অংশ তোমার হাতে রয়েছে। 3 জন লোক তার জন্য দরজার বাইরে অপেক্ষা করছে, হোমস শান্ত স্বরে বললেন। তাই নাকি? ক্লে বলল, কাজটা তাহলে বেশ নিখুঁতভাবেই করেছ বলে মনে হচ্ছে। তোমাকে অভিনন্দন জানানো উচিত। আমরাও তোমাকে অভিনন্দন জানাচ্ছি। লাল চুলের ভাবনাটা যেমন অভিনব তেমনি কার্যকরী হয়েছিল। জোন্স বললেন, শিগগির তোমার সঙ্গীর সঙ্গে দেখা হবে। গর্ত দিয়ে নেমে যাবার ব্যাপারে দেখছি সে তোমার চেয়ে বেশি চটপটে। ক্লে বলল, তোমার ওই নোংরা হাতে তুমি আমায় স্পর্শ করো না। হাত করাটা তার হাতে ঝনঝন করে উঠতে দেখে বন্দি বলে উঠল, তুমি হয়তো জানো না, আমার শিরায় রাজ রক্ত প্রবাহিত, আর আমার সঙ্গে কথা কইতেও হলে সবসময়ই হুজুর আজ্ঞে বলে কথা বলতে হয়। আচ্ছা, তাই হবে। ওর দিকে তাকিয়ে চাপা হাসি হাসলেন জোন্স। বললেন, হুজুর কি দয়া করে এখন উপরে উঠবেন, যাতে আমরা হুজুরকে দয়া করে থানায় নিয়ে যেতে পারি? হ্যাঁ, এই ঠিক, খুব গম্ভীরভাবে বলল জন ক্লে। 3 জনকে একসঙ্গে বন্দি করে সে হোমসের তত্ত্বাবধানে চলল চুপচাপ। ওদের পিছু পিছু ভল্ট থেকে বেরিয়ে আসতে মিস্টার মেরিওয়েদার বললেন,
সত্যি মিস্টার হোমস, ব্যাংক যে আপনাকে কী ধন্যবাদ দেবে বা পুরস্কার দেবে তা বলতে পারি না। আমার অভিজ্ঞতার মধ্যে যত ব্যাংক লুটের চেষ্টা হয়েছে তার মধ্যে বোধহয় সবচেয়ে সুপরিকল্পিত এটা। আপনি সঠিক আন্দাজ করেছিলেন এবং ওদের পরিকল্পনা সম্পূর্ণভাবে বানচাল করে দিয়েছেন। হোমস বললেন, জন ক্লের ওপর আমার নিজেরও দু একটা ছোটোখাটো ব্যাপারে প্রতিশোধ নেওয়ার ছিল। এ ব্যাপারে আমার সামান্য যা খরচ হয়েছে আশা করি সেটা আমি ব্যাংকের তরফ থেকে পাব, আর তার উপর যা পাওয়ার তার পক্ষে এই অসাধারণ মামলা আর তাই অত্যন্ত উল্লেখযোগ্য কাহিনীই যথেষ্ট। সকালবেলা বেকারি স্ট্রিটের ঘরে এক গ্লাস হুইস্কি আর সোডা নিয়ে বসে হোমস ব্যাপারটা বিশ্লেষণ করা শুরু করলেন। দেখো ওয়াটসন, গোড়া থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লিগের এই অদ্ভুত বিজ্ঞাপন আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নকল করার ব্যাপারটার একমাত্র উদ্দেশ্য হলো এই বোকা বোকা বন্ধকি কারবারিকে দিনের মধ্যে কয়েক ঘন্টা করে দূরে রাখা। যে পন্থা ওরা অবলম্বন করল তা অদ্ভুত সন্দেহ নেই, কিন্তু এর চেয়ে ভালো আর কি উপায় বা ছিল? আর সহকর্মীর মাথার চুলের রং দেখেই কুশলী ক্লের মাথায় এই মতলবটা এসেছিল। 4 পাউন্ডের টোপটা উইলসনকে লুব্ধ করার পক্ষে যথেষ্ট ছিল। ওরা যারা 1000 পাউন্ডের ব্যাপারে নেমেছে এ টাকাটা তাদের কাছে তুচ্ছ। বিজ্ঞাপনটা কাগজে দিল, একটা শয়তান কদিনের জন্য অফিসে খুলে বসল, আর অপরজন তাকে চাকরি নেবার জন্য উৎসাহিত করতে লাগলো। এভাবে দুজনেই মিলে প্রতিদিন কিছুক্ষণ করে উইলসনকে দূরে রাখার ব্যবস্থা করল। যখনই শুনলাম সে অর্ধেক মাইনের কাজে এসেছে তখনই আমার আন্দাজ করতে অসুবিধা হলো না যে চাকরি পাবার ব্যাপারে তার কোনো উদ্দেশ্য আছে। স্পল্ডিং এর ফটোগ্রাফার নেশার কথা আর তার থেকে মাটির নিচের ঘরে অদৃশ্য হয়ে যাবার ব্যাপারটা শুনবার পর মনে হলো মাটির নিচের ঘরে একটা কিছু ব্যাপার চলছে। এমন কিছু চলছে যাতে মাসের পর মাস দিনে বেশ কয়েক ঘন্টা করে সময় লাগে। নিশ্চয়ই অন্য কোনো বাড়ির সঙ্গে সুড়ঙ্গ পথ খুঁড়ছে। ঘটনাস্থলে পৌঁছবার আগে পর্যন্ত আমি ওই অবধি অগ্রসর হয়েছিলাম। বাঁধানো মেঝেতে আমাকে লাঠি ঠুকতে দেখে তুমি আশ্চর্য হয়ে গিয়েছিলে, তাই না ওয়াটসন? আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা করে দেখা সুড়ঙ্গটা পেছন দিক থেকে গেছে না সামনের দিক থেকে গেছে। দেখলাম সামনের দিক দিয়ে নয়। তখন আমি ঘন্টা বাজালাম, আর যেমনটি আশা করেছিলাম কর্মচারীটি এসে দরজা খুলল। আমাদের মধ্যে আরও 2-1বার হাত হয়ে গিয়েছিল বটে, কিন্তু তাহলেও কেউ কাউকে চাক্ষুষ দেখিনি। ওর মুখের দিকে বিশেষ তাকাইনি আমি। আমার লক্ষ্য ছিল ওর হাঁটু। নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে কত লট খাওয়া আর পুরনো হয়ে যাওয়া আর নোংরা ওর প্যান্টে হাঁটু। ঘন্টার পর ঘন্টা মাটি খোঁড়ার উদ্দেশ্য কি? মোড় পর্যন্ত ঘুরে গিয়ে যখন দেখলাম সিটি অ্যান্ড সাবারবার্ন ব্যাংক এই বাড়ির লাগোয়া, তখন আর আমার কোনো সমস্যাই রইল না। বাজনায় শুনে তুমি বাড়ি গেলে, আমি গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে আর ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। তার পরের ব্যাপার তো তুমি নিজের চোখেই দেখলে। ওয়াটসন প্রশ্ন করলেন, তুমি কি করে জানলে যে আজই ওরা হানা দেবে? হোমস বললেন, যখন ওরা লিগের অফিস বন্ধ করেছে তখনই বুঝতে হবে যে মিস্টার জাবেজ উইলসনের উপস্থিতির ব্যাপারে আর ওদের মাথা ব্যথা নেই। অর্থাৎ ওদের সুড়ঙ্গ তৈরি শেষ হয়েছে। এদিকে কাজটাও তাড়াতাড়ি শেষ করা দরকার, কারণ না হলে জানাজানি হয়ে যেতে পারে। তাছাড়া সোনাটাও সরিয়ে ফেলতে পারে। আর শনিবারই যে কোনো দিনের চেয়ে সুবিধা, কারণ পালাবার জন্যে সময় পাওয়া যাবে পুরো 2 দিন। এই সব ভেবেই আমি আজ রাত্রে ওদের আশা করেছিলাম। ওয়াটসন বললেন, চমৎকার যুক্তি হে তোমার। প্রাণখোলা প্রশংসায় উচ্ছ্বাসের সঙ্গে ওয়াটসন বললেন, অনেকগুলো ঘটনা নিয়েই এই শৃঙ্খল, কিন্তু শৃঙ্খলের মধ্যে প্রতিটি টুকরোই সত্য প্রমাণিত হলো। এখানেই শেষ হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে রক্তকেশ সংঘ। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।